হ্যালো এভরিওয়ান, দিস ইজ পল্লবী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী পাঠশালা। আগের দিন যেখানে আমরা শেষ করেছিলাম সেটা ছিল খলজি ডাইনেস্টি। আমরা তার আগে স্লেভ দেখেছি, দেন খলজি দেখেছি, আজকে দেখব তুগলক। তো এই পার্টটা আমার লেখা হয়ে গেছিলো কিন্তু রেকর্ড করা হয়নি, তাই আমি বলে দিচ্ছি। তুগলক ডাইনেস্টির প্রথম হচ্ছে ফাউন্ডার, যে তুগলক ডাইনেস্টির ফাউন্ডার কে ছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তুগলক ডাইনেস্টির ফাউন্ডার কে ছিল। সিম্পল কোশ্চেন, সিম্পল অ্যান্সার, গিয়াসুদ্দিন তুগলক। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে গিয়াসুদ্দিন তুগলকের রিয়েল নেম, সেটা হচ্ছে গাজী মালিক। তাহলে যদি বলে যে গাজী মালিক কার রিয়েল নেম, গিয়াসুদ্দিন তুগলক, বা গিয়াসুদ্দিন তুগলকের প্রকৃত নাম বা রিয়েল নেম কি, সেটা হচ্ছে গাজী মালিক। ওকে, গিয়াসুদ্দিন গাজী মালিক, তো রিলেট করে আমরা পড়তে পারবো গিয়াসুদ্দিন গাজী মালিক। বিল্ড সিটি তুগলাকাবাদ। তো এখানটায় আমাদের খুবই মনে রাখতে হবে যে তুগলাকাবাদ সিটি কে বিল্ড করেছিল, সেটা কিন্তু গিয়াসুদ্দিন তুগলক। ঠিক আছে, তুগলাকাবাদ সিটি কোশ্চেন আসে এখান থেকে, আগেও এসেছে যে তুগলাকাবাদ সিটি কে বিল্ড করেছিল, তুগলাকাবাদ। তো তুগলক তো বুঝতে পারছি, কিন্তু কোন তুগলক? অনেকের মনে হবে যে তাহলে কি মোহাম্মদ বিন তুগলক নাকি ফিরোজ শাহ তুগলক, কিন্তু অ্যান্সার কি গিয়াসুদ্দিন তুগলক। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। তুগলাকাবাদ সিটি সালটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবে মনে রাখলে ভালো। নেক্সট যেটা দেখবো, ইনি দুটো সিস্টেম ইন্ট্রোডিউস করেছিলেন। একটা হচ্ছে চৌকিদার, আমরা এখনও দেখি যেটা চৌকিদার প্রথা, এখানে আমরা শুনেছি বড়দের মুখে যে চৌকিদার। চৌকিদার মানে হচ্ছে যারা পাহারা দেয়। ঠিক আছে, তো সেটা সিকিউরিটি গার্ড আমাদের, সেটাই চৌকিদার। তো এই প্রথাটা প্রথম শুরু করে হচ্ছে গিয়াসুদ্দিন তুগলক। এবং হর্স কুরিয়ার মানে হচ্ছে হর্সেস কুরিয়ার, মানে হর্সের মাধ্যমে কুরিয়ার পাঠানো। তো এই দুটো সার্ভিস শুরু করেছিল। এটা অতটা ইম্পর্টেন্ট না, তুগলাকাবাদ সিটি ইম্পর্টেন্ট, গাজী মালিক ইম্পর্টেন্ট। আর এ কেন ফেমাস ছিল? ডিফেন্ডেন্ট 29, মঙ্গলরা যে আক্রমণ করেছিল, 29 বার আক্রমণ করেছিল এর সময়, গিয়াসুদ্দিন তুগলকের সময়, এটাকে ডিফিট করেছিল। ঠিক আছে, দেন কিছু কারণের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমাদের মনে রাখতে হবে। সেটা কি কি? ফেমাস ফর আ ফেমাস ডিসপিউট, একজনের সঙ্গে তার ঝামেলা টাইপের হয়েছিল এবং সে কিছু উক্তি করে, সেটা আমরা এখনো আমরা বলে থাকি। ঠিক আছে, কার সাথে হয়েছিল? সেটা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়ার সাথে গিয়াসুদ্দিন তুগলকের এই ডিসপিউটটা হয়েছিল, এবং তখন তিনি উক্তি করেন যে আউলিয়া ডিসপুটে এই আউলিয়া বলেছিলেন, তার একটা ফেমাস কোট তিনি ডেলিভার করেছিলেন, দিল্লি ইজ স্টিল ফার ওয়ে, মানে হচ্ছে দিল্লি বহুদূর। আমরা বলি না দিল্লি বহুদূর, ঠিক আছে, তো এটা আমরা এখনও ইউজ করি। এই কোটটা কে দিয়েছিলেন প্রথম কথা? সেটা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া। আর কার সাথে ডিসপিউটটা ঘটেছিল? গাজী মালিক বা গিয়াসুদ্দিন তুগলকের সাথে। এখান থেকে দুটো পয়েন্ট, যে দিল্লি বহুদূর এই যে উক্তিটা, এটা কে করেছিলেন? এটা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া। এবং এটা কার বিরুদ্ধে করেছিলেন? সেটা হচ্ছে এই তোমার গিয়াসুদ্দিন তুগলক বা আমাদের গাজী মালিক। ওকে, নেক্সট যেটা দেখবো, ট্যাক্স রিডাকশন বা রাসাম ই মিয়ান বলা হয়, রাসাম ই মিয়ান বা পলিসি অফ মডারেশন। তাহলে পলিসি অফ মডারেশন বা রাসাম ই মিয়ান, ট্যাক্স রিডাকশন বা রাসাম ই মিয়ান, এই প্রথাটা কে চালু করেছিল? সেটা হচ্ছে গিয়াসুদ্দিন তুগলক। তাহলে কি আসবে? যে পলিসি অফ মডারেশন কার সময় আসে, বা রাসাম ই মিয়ান কে চালু করেছিল? উত্তর কি হবে? গিয়াসুদ্দিন তুগলক। কি করেছিল? হি লোয়ার দ্য ল্যান্ড রেভিনিউ 1/10 by 1/11 অফ দ্য প্রোডাকশন। আগে আমরা যখন দেখেছি, আগে কি ছিল, অনেকটা 50% প্রায় তোমার ল্যান্ড রেভিনিউ কালেক্ট করা হতো। ঠিক আছে, এই সময় কি হলো? আলাউদ্দিন খলজির সময় অনেকটা ল্যান্ড রেভিনিউ কানেক্ট হতো। এর সময় কি হলো? সে 1/10 বা 1/11 অফ দ্য প্রোডাকশন নিচু করে দিল, মানে 1/10 বা 1/11 দিলেই হবে, মানে 10%। ঠিক আছে, 10%, 50 থেকে 10 করে দিল। দেন ক্যানেল ইরিগেশন, ইনি ছিলেন প্রথম সুলতান দিল্লির, যে ক্যানেল ইরিগেশনটাকে শুরু করেছিল। দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফাদার অফ ইরিগেশন সিস্টেম, সেটা কিন্তু ফিরোজ শাহ তুগলক, কিন্তু প্রথম যে একটা ক্যানেল তৈরি করেছিল সে ছিল গিয়াসুদ্দিন তুগলক। ঠিক আছে, যদি বলে অনলি ক্যানেল তৈরি করেছিল, ফার্স্ট সুলতান অফ দিল্লি টু কনস্ট্রাক্ট ক্যানেল তৈরি করেছিল সে কিন্তু গিয়াসুদ্দিন তুগলক, কিন্তু ফাদার বললে তখন হবে ফিরোজ শাহ তুগলক। ওকে, যেটা দেখবো হচ্ছে তার ফার্স্ট ডিরেক্ট অ্যানেক্সেশন টু সাউথ, সে প্রথম সুলতান ছিল যে ডাইরেক্টলি অ্যানেক্স করে, মানে হচ্ছে ডাইরেক্টলি অধিগ্রহণ করে, পুরো একদম নিজের যে সাম্রাজ্য তার মধ্যে সাউথকে নিয়ে আসে। তো ফার্স্ট ডাইরেক্ট অ্যানেক্সেশন অফ সাউথ সে কে করেছিল? গিয়াসুদ্দিন তুগলক। কিন্তু আলাউদ্দিন খলজিও তো করেছিল, আমরা শুনেছি। তো আলাউদ্দিন শুধুমাত্র ট্রিবিউট নেওয়ার জন্য, মানে হচ্ছে যে হ্যাঁ আমি এখানে আক্রমণ করেছি এবং আমি এটা জয় করেছি, সে কিন্তু ওখানে গিয়ে কবজা করেনি, তাকে এই সাউথটাকে বা ডেকান অঞ্চলটাকে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেনি। সে শুধুমাত্র এই জায়গাটায় গেছিল, এখানে আক্রমণ করে যেতে এবং দেন ফিরে আসে। আর গিয়াসুদ্দিন তুগলক প্রথম সাউথকে তার নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে। ঠিক আছে, এই দুটো পয়েন্টের মধ্যে এটা হচ্ছে ডিফারেন্স। তাও যদি বলে অ্যানেক্সেশন, তাহলে অবশ্যই গিয়াসুদ্দিন তুগলক আবার। আর ফার্স্ট যদি ইনভেশন বলে, যে প্রথমকে গিয়েছিল, সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি। দেন আমাদের কি পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই সময় জন খান যাকে বলি, জনা খান, সে হচ্ছে অ্যাকচুয়ালি এমবিটি, মানে মোহাম্মদ বিন তুগলক। তো এর বাবার জন্য একটা টেম্পোরারি উডেন প্যাভিলিয়ন, মানে হচ্ছে একটা টেম্পোরারি কাঠের শিবির তৈরি করেছিল। জায়গাটার নাম ইম্পর্টেন্ট, জায়গাটা হচ্ছে আফগানপুর। তো এখানে বলছে টেম্পোরারি উডেন প্যাভিলিয়ন ওয়াজ বিল্ড বাই হিজ সন জন খান অ্যাট আফগানপুরে একটা টেম্পোরারি প্যাভিলিয়ন বা শিবির তৈরি করেছিল। কে করেছিল? তার ছেলে জন খান বা এমবিটি মোহাম্মদ বিন তুগলক। জায়গাটা ইম্পর্টেন্ট, আফগানপুর।
শাহজাহানপুর কার জন্য? গিয়াসউদ্দিন তুগলকের জন্য, ঠিক আছে, এটা জানলাম। এবার হচ্ছে ডেথটা এখান থেকে তেমন কিছু ইম্পর্টেন্ট না ডেথ। তো তার ডেথের পর, তার মারা যাওয়ার পর তার সন মানে তার ছেলে জন খান, যেটা বললাম তার নাম কিন্তু মোহাম্মদ বিন তুগলকের রিয়েল নাম দুটো ছিল, একটা হচ্ছে জনা খান, একটা হচ্ছে উলুক খান, ঠিক আছে, জনা খান বা উলুক খান তার জায়গায় থ্রোনে বসে, ঠিক আছে, এটাই, আর কিছু নেই। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বহু কোশ্চেন আসে। প্রথমে একবার সিজিএলে এসেছিল যে কততম সুলতান, দিল্লি সালতানাতের কততম সুলতান, তো সেটা ছিল হচ্ছে অ্যান্সার 18তম, তো সেটাও আমি লিখে দিয়েছি। আর মোহাম্মদ বিন তুগলকের টাইম পিরিয়ডটা প্রথমে দেখবো 1325 থেকে 1351। আচ্ছা, এনাকে বলা হতো ওয়াইজেস্ট ফুল, মানে কি? বুদ্ধিমান বোকা। কেন বলা হতো বুদ্ধিমান বোকা? কারণ তিনি খুবই বুদ্ধিমান, মানে বুদ্ধির সাথে কিছু কিছু ডিসিশন নিয়েছিলেন, কিন্তু তিনি টাইম পিরিয়ডটা দেখেনি যে কোন সময় আমি ডিসিশন নিচ্ছি, বা আরও বিভিন্ন যে দিকগুলো রয়েছে সেগুলো দেখেনি। ডিসিশনটা ভালো ছিল কিন্তু সময় খারাপ ছিল, এবং ওনাকে আনলাকিও বলা হয় এই কারণে, কারণ তার ভাগ্যও খারাপ ছিল, এই জন্য তাকে বলা হতো ওয়াইজেস্ট ফুল। তাহলে এখান থেকে কোশ্চেন কি আসবে? ওয়াইজেস্ট ফুল বা বুদ্ধিমান বোকা কাকে বলা হতো? কোন সুলতানকে? মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে। পাগলা রাজাও বলা হয় ম্যাট কিং, সেটাও আমি পরে লিখেছি, পাগলা রাজা বলা হয় মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, অরিজিনাল নেম কি ছিল আগেই পড়েছি, জন খাঁ বা জওনা খান, আর হচ্ছে উলুক খান, ঠিক আছে। এনার উদ্দেশ্যে, মানে মোহাম্মদ বিন তুগলক বা উলুক খান, জনা খান, এনার জন্য, এনার মেমোরিতে ফিরোজ শাহ তুগলক কে ছিল? এর কাজিন ছিল, ঠিক আছে, কাজিন মানে কি? কাকার ছেলে, তো কাজিন ছিল, এবং এ কি করেছিল? জনপুর বলে একটা সিটি বিল্ড করে। এখান থেকে কোশ্চেন কি আসে যে জনপুর সিটি, প্রথম কথা 1 নম্বর কোশ্চেন, কে বিল্ড করে? ফিরোজ শাহ তুগলক। সেকেন্ড কোশ্চেন আসে হচ্ছে কার উদ্দেশ্যে বিল্ড করেছিল, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক বা উলুক খান বা জনা খান, ঠিক আছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, ইনি ছিলেন প্রথম সুলতান দিল্লিতে যে অন্য ধর্মকেও টলারেট করতো, কারণ এটা এখান থেকে বোঝা যায় যে সে কিন্তু হিন্দু ফেস্টিভ্যাল হোলিকেও সেলিব্রেট করতো, মানে অন্য ধর্মের প্রতি টলারেন্সও ইনি প্রথম দেখিয়েছিলেন, হোলি সেলিব্রেট করতেন, অন্য ধর্মের বিভিন্ন যে ফেস্টিভ্যাল আছে এগুলোকে টলারেট করতেন। এবার ইম্পর্টেন্ট হচ্ছে হিস্টোরিয়ান, ইবন বতুতা তো খুবই ইম্পর্টেন্ট, এছাড়াও জেনে নিতে হবে জিয়াউদ্দিন বারানির কথা, ঠিক আছে। জিয়াউদ্দিন বারানি ছিল হচ্ছে কার সময়কালের? প্রথম কোশ্চেন, জিয়াউদ্দিন বারানি কার সময়কালে? তো এমবিটি মোহাম্মদ বিন তুগলক, বারানি বিন তুগলক, কীভাবে মনে রাখবো? জিয়াউদ্দিন বারানি বিন তুগলক, ওকে। এর সময় বই লেখা হয়েছিল তারিক ই ফিরোজশাহী, তো ডাইরেক্ট কোশ্চেন আসে তারিক ই ফিরোজশাহী কার লেখা? জিয়াউদ্দিন বারানি, বা জিয়াউদ্দিন বারানির লেখা বইয়ের নাম কি? তারিক ই ফিরোজশাহী। এই দুটো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওকে। জিয়াউদ্দিন বারানির বইয়ের নাম বা তোমার তারিক ই ফিরোজশাহী কার লেখা গেল, এটাই আমি জাস্ট লিখে দিয়েছি যে এই বইটাতে কী লেখা ছিল। এখানে এই যে 5টা, তার সময়কে ওয়াইজেস্ট ফুল বলা হতো কারণ তিনি বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছিলেন বা বিভিন্ন এক্সপিডিশন করেছিল যেগুলো ফেল্ড হয়ে গেছিলো, তো এই যে 5টা মেন ফেল্ড এক্সপেরিমেন্টস ছিল সেটা এই বইতে তিনি উল্লেখ করেন। এবার নেক্সট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইবন বতুতা। ইবন বতুতার টাইম পিরিয়ড সব কিছু ইম্পর্টেন্ট। ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন, তার বইয়ের নাম কি, তাকে কি মানে তাকে কি পোস্টে এমবিটি নিযুক্ত করেছিলেন। তো ইবন বতুতা এসেছিলেন হচ্ছে 1333 থেকে 1342, এটা হচ্ছে তার সময়কাল। তিনি ছিলেন মরক্কান ট্রাভেলার। তিনি বই লিখেছেন হচ্ছে রিহালা বইটার নাম ইম্পর্টেন্ট, দ্য ট্রাভেল বুক। রিহালা কী ছিল? এই সময়কাল মানে মোহাম্মদ বিন তুগলকের সময় প্রত্যেকটা জিনিস এই বইতে ইন ডিটেলসে লেখা রয়েছে, তার পুরো রেনটা এই সময় কী কী ঘটেছে সব কিন্তু এই বইটাতে ইন ডিটেলস লেখা আছে। এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? রিহালা কার লেখা? ইবন বতুতা, বা ইবন বতুতার লেখা বইয়ের নাম কি? রিহালা। আর কি ইনি কোথাকার ট্রাভেলার ছিলেন? এটা হচ্ছে মরক্কান ট্রাভেলার ছিলেন, ঠিক আছে। এই বইটা কিসে লেখা? এটা পার্সিয়ানতে লেখা। আর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক এনাকে কাজী অ্যাপয়েন্ট করেছিলেন, তো কোন পোস্টে অ্যাপয়েন্ট করেছিলেন সেটাও ইম্পর্টেন্ট, যে কাজী পোস্টে তাকে অ্যাপয়েন্ট করা হয়, ঠিক আছে। তো কাজী মানে কি? চিফ জাজ অফ দ্য সিস্টেম, ঠিক আছে। আর এই 8 বছরের জন্য সিস্টেমের চিফ জাজ 8 ইয়ার্সের জন্য তাকে নিযুক্ত করা হয়। ক বছরের জন্য সেটাও দেবো, প্রত্যেকটা পয়েন্ট ইবন বতুতার জন্য, ইবন বতুতার থেকে কিন্তু ইম্পর্টেন্ট। দেন যেটা দেখবো যে এখান থেকেও কোশ্চেন এসেছিল সিজিএলে, যে কাকে ইবন বতুতা কোন পোস্টে নিযুক্ত করে এবং তারা মানে আগে কি পোস্টে কি কাজ করতো আর কি সেটা। তো অ্যাপয়েন্টেড অর্ডিনারি পার্সন ইন হাই পজিশন, সাধারণ লোক, যেমন ওয়াইন ডিস্টিলার, একজন সাধারণ লোক, তাকে কিন্তু তিনি একটা হাই পজিশনে তার সাম্রাজ্যে নিযুক্ত করেছিলেন। তো এখান থেকে কোশ্চেন আসে আজিজ কে ছিলেন? তো আমাদের জানতে হবে ওয়াইন ডিস্টিলার ছিলেন। তাবাক বলে একজন ছিলেন, তিনি কি ছিলেন? তিনি ছিলেন কুক। তো তাবাক কী করে মনে রাখবো? আমরা তাবাতে কুক করি, তো তাবা বলা হয়, তো তাবা থেকে তাবাক মনে রাখবো, ঠিক আছে। আর লাধা অ্যান্ড পীড়া ছিল হচ্ছে গার্ডেনার। লাধা এবং পীড়া এখান থেকে একটুখানি রিলেট করা যায় যে গার্ডেনাররা কী করে? গাছ কাটলে কি গাছদের পীড়া হয়, যন্ত্রণা হয়, তো লাধা আর পীড়া গার্ডেনার। আর ফিরোজ হাজাম হচ্ছে বারবার, ঠিক আছে। ফিরোজ হাজাম ছিল হচ্ছে বারবার, এখান থেকে এইটুকু মনে রাখতে হবে। এবার হচ্ছে 5 ডিজাস্টার প্রজেক্ট অফ এমবিটি। মোহাম্মদ বিন তুগলকের সময় 5টা খুবই খতরনাক তো বলা যাবে না, যেগুলো ফেল্ড যেগুলো হয়, যেগুলো একদমই হয়নি, ধ্বংস, ডিজাস্টার মানে কি? ধ্বংস, যেগুলো হচ্ছে ধ্বংস প্রজেক্ট যাকে বলা যেতে পারে, সেই 5টা প্রজেক্ট
তিনি নিয়েছিলেন এবং সেগুলো একদম ফেলড হয়। সেটা কী কী? তো সালটা আসে যে ট্যাক্সেশন অফ দোয়াব কত সালের? 1326। এটা ইম্পর্টেন্ট, একটু দেখে নিই যে এটা সম্পর্কে কী। দোয়াব যে রিজিয়নটা ছিল এটা হচ্ছে গঙ্গা এবং যমুনার মাঝের রিজিয়ন। এই রিজিয়নটা সাধারণত উর্বর জমি, মানে এখানে প্রচুর ফসল হয়। তো তিনি ভেবেছিলেন যে এখানের যে রেভিনিউটা, যে ফসলের ওপর যে রেভিনিউটা, সেটাকে বাড়িয়ে দিই। তো তিনি 50% অবধি এই এরিয়ার ল্যান্ড এরিয়ার ওপরে রেভিনিউটাকে বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এই সময় আনফর্চুনেটলি ফ্যামাইন আসে এবং ড্রট আসে, ঠিক আছে, মানে খরা পড়ে এবং সেখানে একদম ভুকমারি চলে আসে, একদম দুর্ভিক্ষ হয়ে যায়। এই জন্য কী হলো, এই যে তার যে এই রিজিয়ানটা পুরো ফেল্ড হলো, এমনকি এখানকার যে রিজিয়ানের লোকজন ছিল তারাও এর ওপর খুব রেগে গেছিলেন, খুব একটা বিদ্রোহ টাইপের শুরু করেছিলেন। তো এটা একটা মেজর ফেলিয়ার। দেন কী করেছিলেন, ট্রান্সফার হিজ ক্যাপিটাল, তারপরে কী করে তার ক্যাপিটালকে ট্রান্সফার করে। সেটা কত সালে? 1327। আবারও বলছি সালগুলো ইম্পর্টেন্ট। 1327 সে তার ক্যাপিটাল ট্রান্সফার করে। কোথায়? দিল্লি থেকে দেবগিরি। দেবগিরি কোথায়? ডেকান, মানে হচ্ছে সাউথে, ঠিক আছে। দিল্লি থেকে ডেকান, দেবগিরিতে তার ক্যাপিটাল শিফট করে এবং এই জায়গাটার নাম, দেবগিরির নাম রাখে দৌলতাবাদ। তাহলে এখান থেকে কি পয়েন্ট, কোথা থেকে কোথায় তার ক্যাপিটাল ট্রান্সফার করেছিল? দিল্লি থেকে দৌলতাবাদে। এই দেবগিরির নামটা কি রেখেছিলেন? দৌলতাবাদ, ঠিক আছে। হি অর্ডার দ্য এন্টায়ার পপুলেশন অফ দিল্লি টু মার্চ এত কিলোমিটার সাউথ, ঠিক আছে, 1500 কিলোমিটার সাউথে বলেছিল। পুরো যা পপুলেশন আছে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ, নিজের যে শাসন ব্যবস্থা সেটাকে শুধু সরিয়ে না নিয়ে গিয়ে তিনি পুরো পপুলেশনটাকে বলেছেন দিল্লির থেকে তোমার সাউথের দিকে চলো। এবার ফলে কি হয়েছে, খুবই গরম ছিল তখন, সবাই অসুস্থ হয়ে গেছে, থাউজেন্ডস ডাইড, পুরো অনেকে মারা গেছে, ঠিক আছে। তো এই ঘটনাটা ঘটেছিল। ফলে এই যে তার ট্রান্সফার অফ ক্যাপিটাল দিল্লি থেকে দেবগিরি, যেটা পরবর্তী দৌলতাবাদ নামকরণ করা হয়, এই যে এক্সপিডিশনটা, এটাও তার তাহলে কী হলো, ফেল্ড হয়ে গেল। নেক্সট কী করেছিলেন তিনি? ইন্ট্রোডিউস অফ টোকেন কারেন্সি। এটা সালো ইম্পর্টেন্ট, ওই 29-30 মনে রাখবো, 29-30 টোকেন কারেন্সি ইন্ট্রোডিউস করে। এবং এখানটায় যেটা মনে রাখতে হবে, এখানটায় করেছিল হচ্ছে যে টোকেন কারেন্সিটা এনেছিল না, সেটা কপার এবং ব্রাশের, ঠিক আছে। কপার এবং ব্রাশ ছিল। এবার কপার আর ব্রাশ হচ্ছে খুবই কমন একটা ধাতু, সবার বাড়িতে রয়েছে। তো কী হয়েছিল, এভরি হাউস হোল্ড ইন দিল্লি এফেক্টিভলি বিকাম আ প্রাইভেট মিন্ট। সবাই নিজের বাড়িতে কপার এবং ব্রাশের সেম কয়েন তৈরি করছিল। এর ফলে যেটা হয়, ঠিক আছে, তো সবাই মানে আর কি বড়লোক হয়ে গেছে, প্রচুর কয়েন হয়ে গেছে, প্রচুর কাউন্টারফেট হয়ে গেছে। তো এখান থেকে তার এই যে টোকেন কারেন্সি ইন্ট্রোডাকশনটা, এটাও কিন্তু পুরো একদম ডিজাস্টার প্রজেক্ট, এটাও পুরোপুরি ফেল্ড হয়ে গেল। ইনভেশনটা করে তার যে ফেল পলিসি ছিল সেটা ছিল হচ্ছে করাচিল বা খুরাসান এক্সপিডিশন, ঠিক আছে। করাচিল বা খুরাসান হচ্ছে হুমায়ুন ঘারবাল রিজিয়নের একটা এলাকা। এখানেরও তোমার এই সালটা ইম্পর্টেন্ট, কত সালে করেছিল। এটা কেন হলো, এটা যখন অ্যাকচুয়ালি এখানে তখন যে এই করাচিল বা খুরাসানের যে রাজা ছিলেন না, সে তখন উইক হয়ে যায়, ঠিক আছে। তার ওখানে বিভিন্ন সমস্যার জন্য তার ওই কিংডমটা উইক হয়ে যায়। তো এমবিটি ভাবে যে এখানে আমরা এক্সপিডিশন করি এবং এই জায়গাটা নিজের দখলে করিনি। কিন্তু প্রবলেম হয়েছিল যে ডিউ টু হেভি রেন, এখানে এই যে লেখা রয়েছে ডিউ টু হেভি রেন, যে এখানে তখন খুব, এই অঞ্চলটা তো মানে পাহাড়ি এলাকা, এখানে খুব ধস নামে এবং বৃষ্টিপাত হয়। এর ফলে এই যে পুরো সোলজার ছিল, পুরো যে আর্মি ছিল সেটা কিন্তু মরে যায়। মাত্র 10 জন না 12 জন রিটার্ন করেছিল এবং এসে এই ঘটনাটা পুরোটা জানায়, ঠিক আছে। তো খুবই বাজে অবস্থা হয়ে গেছিলো। এই কটা যে 4-5টা লেখালাম, করাচি অ্যাকচুয়ালি 5টা, এই খুরাসান আর করাচিলটা অনেক সময় আলাদা করে লেখা হয়, ঠিক আছে। দুটো একসাথেও লেখা যেতে পারে, আলাদাও লেখা যেতে পারে। মেনলি হচ্ছে সালটা ইম্পর্টেন্ট, যে 1330। এবার নেক্সট যেটা দেখবো, এটা গেল হচ্ছে তার ফেইলিয়ার এক্সপিডিশনগুলো। এবার নেক্সট যেটা দেখবো, যে তার সময়কালে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট কিংডম দেখা দিয়েছিল। কারণ তার এখানে এত কেয়স হচ্ছে, এখানে এত মানে দোনমনো অবস্থা, তো যে যেখানে পেরেছে সেখানে নিজেদের রাজত্ব ঘোষণা করে দিচ্ছে। তার মধ্যে ইম্পর্টেন্ট ছিল বেঙ্গলের ইন্ডিপেন্ডেন্স অফ বেঙ্গল, ঠিক আছে। বেঙ্গলে কী করেছিল, বেঙ্গলে একজন ছিল ফখরুদ্দিন মুবারক শাহ। কি নাম? ফখরুদ্দিন মুবারক শাহ, এই নামটা মনে রাখবো। এই সময় কী করে, এনে কি লেখা, টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য ক্যাওস ইন দিল্লি, দিল্লিতে যে ক্যাওস তৈরি ছিল সেটার অ্যাডভান্টেজ নিয়ে ফখরুদ্দিন মুবারক শাহ ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স ইন বেঙ্গল। ইন্ডিপেন্ডেন্সে ইয়েতে বেঙ্গলে কী করলো, তার নিজের রাজত্ব ঘোষণা করে দিল। জায়গাটার নাম ছিল হচ্ছে স্পেসিফিক বেঙ্গলের যে জায়গাটা সেটা হচ্ছে সোনারগাঁও বা সোনার গ্রাম, ঠিক আছে। তারপর শামসুদ্দিন ইলিয়াস শাহ, এটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ কী করলো, ইলিয়াস শাহী ডাইনেস্টি এখানে গঠন করলো। তাহলে ইম্পর্টেন্ট এখান থেকে কি ইম্পর্টেন্ট, যে ইলিয়াস শাহী ডাইনেস্টি কে তৈরি করে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। কার সময়? সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময়। আর একটা যেটা, সেটা হচ্ছে রাইজ অফ বিজয়নগর। বিজয়নগর কোথায় ছিল? যেটা হচ্ছে সাউথে। দুজন ভাই হরিহর এবং বুক্কু, নামটা মনে রাখতে হবে, হরিহর এবং বুক্কু, এরা ছিল হচ্ছে ফাউন্ডার অফ বিজয়নগর। তো এরা কী করলো, যে এদেরকে মেনলি ক্যাপচার করেছিল এমবিটি মোহাম্মদ বিন তুগলক। এদেরকে ক্যাপচার করে এদেরকে ফোর্সলি ইসলাম বা মুসলিম যেটা সেই ধর্মে কনভার্ট করতে চায়, কিন্তু তারা সেখান থেকে পালিয়ে চলে আসে। এবং যখন তারা ডেকানে চলে আসে, তখন সাউথে চলে আসে, তখন এই বিজয়নগর এম্পায়ারটাকে তারা কিন্তু তুঙ্গভদ্রা নদীর তীরে, ইম্পর্টেন্ট হচ্ছে তুঙ্গভদ্রা নদী, ঠিক আছে। এই বিজয়নগর এম্পায়ারটা কোন নদীর তীরে গঠিত? তুঙ্গভদ্রা নদী। কারা ছিল এর ফাউন্ডার? হরিহর। কার সময় এটা ইন্ডিপেন্ডেন্টলি নিজেরা মানে ইন্ডিপেন্ডেন্টলি গজিয়ে ওঠে, যে এই যে ডাইনেস্টিটা, সেটা কিন্তু এমবিটির সময়, মোহাম্মদ বিন তুগলক। দিল্লিতে তখন মোহাম্মদ বিন তুগলক ছিল। আর সালটা মনে রাখবো অবশ্যই 1336, ঠিক আছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে
নেক্সট দেখে নিই আমরা কী রয়েছে। দ্য রাইস অফ বাহামানি কিংডম। যেমন ডেকানে তোমার বিজয়নগর কিংডম উঠেছিল, সেটা হিন্দু ডাইনেস্টি ছিল হরিহর বুক্কার আন্ডারে, তেমনি মুসলিম ডাইনেস্টি বাহামানি কিংডমও কিন্তু সেখানে আস্তে আস্তে গড়িয়ে ওঠে। এর যে ফাউন্ডারটা সেটা ইম্পর্টেন্ট, যে আলাউদ্দিন হাসান বাহমান শাহ, বা যাকে জাফর খানও বলা হতো। তো বাহামানি কিংডমের ফাউন্ডারকে বাহমান শাহ, আলাউদ্দিন হাসান বাহমান শাহ বা জাফর খান। জাফর খানটাও মনে রাখতে হবে, কারণ দিয়ে দিতে পারে। বাহামান তো বাহামানি কিংডম, এটা মনেই থাকবে, কিন্তু জাফর খানটা কিন্তু তার আরেকটা নাম ছিল। নেক্সট হচ্ছে ডেথ, কীভাবে মারা গেলেন এমবিটি এবং কোন জায়গায়। তো 1351-তে, না সালটা মনে রাখবো, অতটা ইম্পর্টেন্ট না, তা মনে রাখলে ভালো। 1351। তো আমরা তো সময়কাল মনেই রাখছি, তো সময়কালেই আমাদের ডেটটা মনে থেকে যায় যে কত সালে মারা গেছে। 1351 থেকে। জায়গাটা ইম্পর্টেন্ট, থাট্টা সিন্ধ, ঠিক আছে, এটা মনে রাখবো। আর এই সময় বদায়ুনি অনেকগুলো উক্তি করেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সম্পর্কে। তার মৃত্যুতে উক্তি করে, তাকে নিয়েও অনেক উক্তি করে, সেইগুলো আমরা জানবো। যেমন আমরা কী দেখেছিলাম যে এর যে বাবা ছিল গিয়াসুদ্দিন তুগলক, তার সম্পর্কে নিজামুদ্দিন আউলিয়া যেমন একটা উক্তি করেছিলেন, তেমনি একে নিয়ে মানে বদায়ুনি বিন তুগলককে নিয়ে উক্তি করেন। তো বদায়ুনি কী উক্তি করেন, বলেছিলেন যে দ্য সুলতান ওয়াজ ফ্রিড ফ্রম হিজ পিপল অ্যান্ড পিপল ওয়ার ফ্রিড ফ্রম দেয়ার সুলতান। এটা হচ্ছে উক্তি করেছে। উক্তিটা অতটা ইম্পর্টেন্ট না, বা আসতেও পারে যে কে উক্তি করে, এই উক্তিটা দিয়ে বলে এই উক্তিটা কার, তো তখন বলতে হবে বদায়ুনির উক্তি। কার উদ্দেশ্য বলেছিলেন সেটাও মনে রাখতে হবে, যে এমবিটির উদ্দেশ্য বলেছিলেন। আর এই যে বদায়ুনি ছিল না, হিস্টোরিয়ান বদায়ুনি, তাকে কিছু টাইটেল দেয়, টাইটেলগুলো আমাদের মাথায় রাখতে হবে। কী কী টাইটেল দিয়েছিল, সেটা একটু মাথায় রাখতে হবে। টাইটেল ছিল হচ্ছে টাইটেল হিম ইল স্টার্ড আইডিয়ালিস্ট, মানে হচ্ছে এক্সট্রিমলি আনলাকি, ঠিক আছে। ইল স্টার্ড আইডিয়ালিস্ট কাকে বলা হয়, প্রথম কথা এমবিটিকে, মোহাম্মদ বিন তুগলককে। আর কে বলেছিল, বদায়ুনি বলেছিল। বা মিক্সচার অফ অপোজিট, মানে তিনি একদিকে ক্রুরারও ছিলেন, আবার অন্যদিকে আমরা এমন দেখলাম যে হোলি সেলিব্রেট করতেন, অন্যান্য ধর্মকে টলারেট করতেন, বা এমন কিছু প্রথা ছিল সেগুলো হচ্ছে খুবই ক্রুরাল, ঠিক আছে, সেই প্রথাগুলো তিনি চালাতেন। তো তার জন্য তাকে মিক্সচার অফ অপোজিট বলা হতো। আর ছিল ম্যাড কিং, মানে পাগলা রাজা। আমরা তো জানি পাগলা রাজা কাকে বলা হয়, মোহাম্মদ বিন তুগলক। এবার এটা তো দেখেছি, আজি ওয়াইল্ড ডিস্টিলার কে ছিলেন, এগুলো জানি। আর এখান থেকে আর যেটা আমাদের মনে রাখতে হবে, যে তিনি একটা নতুন, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এখানেও স্টার দেওয়া রয়েছে। তো নিউ একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট তার সময় শুরু হয়, সেটা হচ্ছে দিওয়ান ই কোহি, মানে হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট। প্রথম কোশ্চেন হচ্ছে দিওয়ান ই কোহিটা কী ডিপার্টমেন্ট, আমি পরে লিখিয়ে দেবো আলাদা আলাদা ডিপার্টমেন্ট বা কার সময় হয়েছিল, কিন্তু এখন আপাতত জেনে নেওয়া ভালো। অবশ্যই মনে রাখতে হবে যে দিওয়ান ই কোহি হচ্ছে এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট, এবং দিওয়ান ই কোহি শুরু হয় হচ্ছে এমবিটির সময়, ঠিক আছে। দিওয়ান ই কোহি এমবিটি এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এই দুটো পয়েন্ট। আর এর সময় একটা এগ্রিকালচারাল লোনও তিনি ইন্ট্রোডিউস করেছিলেন, সন্ধ্যার, ঠিক আছে। লোনটার নাম কি, সন্ধ্যার। এটা আমাদের মনে রাখতে হবে। সন্ধ্যার বা তাকভিও বলা হয়, সন্ধ্যারটাই মেন ইম্পর্টেন্ট, তো তাকভি বা সন্ধ্যার। আর ইবন বতুনতাকে আগেই বলেছি যে চিফ কাজী অফ জাস্টিস, কাজী বা চিফ জাস্টিস অফ দিল্লি নিযুক্ত করেছিলেন। তো এখান থেকে আমাদের মোহাম্মদ বিন তুগলক ফিনিশ হলো। এবার আমরা দেখবো হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ওটা দেখবো ফিরোজ শাহ তুগলক, মানে হচ্ছে FST যাকে আমরা বলি, ওটা এমবিটি বলে মনে রাখি, এটা হচ্ছে FST শর্ট ফর্ম, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকের টাইম পিরিয়ড 1351 থেকে, এখানে 1351 মারা গেল এমবিটি, তারপরে 1388। তো এমবিটির কোনো ছেলে ছিল না, সন্তান ছিল না, তো তার কাজিন রুল করা শুরু করে। ইনি ছিলেন হচ্ছে থার্ড মেজর রুলার অফ তুগলক ডাইনেস্টি। ইনি ছিলেন হচ্ছে তৃতীয় তুগলক ডাইনেস্টি। প্রথমে আমরা দেখেছি জালালউদ্দিন তুগলক, তারপরে দেখলাম মোহাম্মদ বিন তুগলক, তারপরে ফিরোজ শাহ তুগলক। ইনি ছিলেন হচ্ছে থার্ড মেজর রুলার অফ তুগলক ডাইনেস্টি। প্রথমে আমরা দেখেছি গিয়াসুদ্দিন তুগলক, তারপরে মোহাম্মদ বিন তুগলক, তারপরে ফিরোজ শাহ তুগলক, তৃতীয়তম হলো। এবার আগে যেমন লিখিয়েছে, হি সাকসিডেড হিজ কাজিন মোহাম্মদ বিন তুগলক। ওকে, এবার এর যে সময়কালটা, বা আমি এখানে লিখিয়ে দিচ্ছি, ব্রিটিশ হিস্টোরিয়ান নাম হচ্ছে, নামটা ইম্পর্টেন্ট, হেনরি ইলট referred him as sultan of the Akbar of the Delhi সালতানাত। মানে কি, দিল্লি সালতানাতে আকবর কাকে ঘোষণা করেছিলেন, ফিরোজ শাহ তুগলককে কে ঘোষণা করেছিলেন, এটা হচ্ছে হেনরি ইলট, মানে ঘোষণা মানে কি বলেছিলেন আর কি, যে দিল্লি সালতানাতের আকবরকে হেনরি ইলট, ফিরোজ শাহ তুগলক কে বলেছিলেন, হিস্টোরিয়ান হেনরি ইলট। এই নামটা আমাদের মনে রাখতে হবে, কাকে বলেছিলেন সেটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে। দেন যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে এর যে সময়কালটা ছিল না, সেটা হচ্ছে লংগেস্ট রেইন অফ দিল্লি সালতানাত।
দিল্লি সালতানাতের সব থেকে দীর্ঘ যে সময়কালটা ছিল সেটা কিন্তু ফিরোজ শাহ তুগলকের ছিল। 37 বছর তিনি রাজত্ব করেছিলেন, 37 ইয়ার্স, এটা মনে রাখবো। তার যে ওয়াজির ছিল না, ওয়াজিরের নাম ছিল হচ্ছে খান ই জাহান মাকবুল। এই নামটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক সময় আসে পরীক্ষায় যে হিজ ফেমাস ওয়াজির, কী দেয় ফিরোজ শাহ তুগলকের ওয়াজিরের নাম কি, তো হিজ ফেমাস ওয়াজির ওয়াজ, নাম হচ্ছে খান ই জাহান মাকবুল, ঠিক আছে। এ কী করতো, এ মেনলি হচ্ছে তার যে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল না সেই ম্যানেজ করতো, তাহলে ম্যানেজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, তার যে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল সেটা খানি জাহান মাকবুল। তো এখান থেকে কোশ্চেন এটাও আসতে পারে যে খানি জাহান মাকবুল যে ছিলেন সে কার ওয়াজির ছিলেন, তো তখন এফএসটি মানে ফিরোজ শাহ তুগলক, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এনাকে একটা নামে তিনি প্রসিদ্ধ ছিলেন, এখানে যেমন আকবর বলেছেন তেমনি তাকে সুলতান অফ কম্প্রোমাইজও বলা হতো আর ফাদার অফ ইন্ডিয়ান ইরিগেশন সিস্টেমও বলা হতো। তাহলে এখানে নোন অ্যাজ লিখে দিই, নোন অ্যাজ, এটা তো ইম্পর্টেন্টই, ফাদার অফ ইন্ডিয়ান ইরিগেশন সিস্টেম বা ক্যানেল সিস্টেম। দেখো ক্যানেল প্রথম বিল্ড করেছিল কিন্তু তোমার গিয়াসউদ্দিন তুগলক, কিন্তু মনে রাখতে হবে ফাদার যদি বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান ইরিগেশন সিস্টেম, ফাদার বললে তখন কিন্তু অবশ্যই ফিরোজ শাহ হবে, ফাদার বললে ফিরোজ শাহ, এখান থেকে এফ ফর এফ মানে হচ্ছে ফাদার বললে ফিরোজ শাহ, ঠিক আছে। ইরিগেশন সিস্টেম বলা হতো, আর ফাদার অফ ক্যানেল সিস্টেম বলা হতো, এখানে লিখে দিচ্ছি ফাদার অফ ক্যানাল সিস্টেম, কারণ সে অনেক লার্জেস্ট নেটওয়ার্ক, বড় বড় নেটওয়ার্ক তৈরি করেছিলেন ইরিগেশন সিস্টেমে। তার দুটো এক্সাম্পল ইম্পর্টেন্ট, সেটা আমি লিখে দিচ্ছি, যমুনা টু হিসার, এখানে একটা লম্ব দীর্ঘ ক্যানেল একদম তৈরি করেছিলেন, আর একটা হচ্ছে সুতলেজ টু ঘাঘর, ঠিক আছে। এই দুটো বড় ক্যানেল সিস্টেম তৈরি করেছিল, তো ফাদার অফ ক্যানেল সিস্টেম, ফাদার অফ ইরিগেশন সিস্টেম বলা হতো। আর একটা বলা হতো হচ্ছে সুলতান অফ কম্প্রোমাইজেস। কেন? কারণ তিনি কী করতো, পলিসি অফ অ্যাপিসমেন্ট টুয়ার্ডস পিপল, মানে ঠিক আছে ছেড়ে দাও, মানে খুব একটা ক্রুয়েল ছিলেন না, ঠিক আছে। তো ইনি তার প্রজাদের প্রতি যথেষ্ট দয়াভাবাপন্ন ছিলেন, তার জন্য সুলতান অফ কম্প্রোমাইজ। তাহলে এই তিনটে টাইটেল আমরা মনে রাখবো, ফাদার অফ ক্যানেল সিস্টেম, ফাদার অফ ইরিগেশন, আর হচ্ছে ফাদার অফ এই সুলতান অফ কম্প্রোমাইজেস, ঠিক আছে। এটা গেল। নেক্সট যেটা দেখতে হবে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, তো এটা আমরা পরের ইয়েতে দেখছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টটা। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, এর সময় চারটে, মেনলি তিনটে, আর একটাও আছে, মেনলি তিনটে, ঠিক আছে। দিওয়ান ই বন্দগাঁও, দিওয়ান ই খৈরত, আর দিওয়ান ই ইশতিয়াক, ওকে। এই তিনটে, আরেকটাও আছে, এই তিনটে হচ্ছে মেনলি। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে দার উল সাফা, দার উল সিফা, বা যেটাকে বলা হতো বিমার ইস্তান। তো মেনলি হচ্ছে তিনটে। দিওয়ান দিয়ে আগেও আমরা দেখেছি মোহাম্মদ বিন তুগলকের সময় কী ছিল, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ঠিক আছে, দিওয়ানি কোহি, সেটা আমাদের মনে রাখতে হবে। আর এর সময় এই তিনটে ডিপার্টমেন্ট, তো এখান থেকে যে কোনো একটা আসলেই জিজ্ঞেস করতে পারে দিওয়ানি বন্দরগান কিসের ডিপার্টমেন্ট ছিল, প্রথম কোশ্চেন কার সময়কালে এই ডিপার্টমেন্টটা প্রথম আসে, তো দিওয়ান ই বন্দরগান ছিল হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্লেভস। এটাও আসে কতজন স্লেভকে সে ইয়ে করে রেখেছিল, তো 18 lakhs, তো 18 লক্ষ স্লেভস ছিল তার সময়, ঠিক আছে, মেনটেন করে রেখেছিল, এটা রেকর্ড ছিল যে 18 লক্ষ স্লেভস তার সময় ইয়ে ছিল। আচ্ছা, খৈরাত কিসের ডিপার্টমেন্ট অফ চ্যারিটি, এখানে যেসব দরিদ্র তোমার মেয়েরা বিয়ে দিতে, অফ চ্যারিটি মানে এখানে হচ্ছে যেসব দরিদ্র পরিবার তার মেয়েদের বিয়ে দিতে পারতো না, বা বিভিন্ন চ্যারিটেবল ওয়ার্ক এই দিওয়ানি কাহিরাতের আন্ডারে হতো। নেক্সট হচ্ছে ডিপার্টমেন্ট অফ পেনশন, ঠিক আছে, কোন ডিপার্টমেন্ট এবং কিসের জন্য সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইস্তিয়াক কিসের, পেনশন ডিপার্টমেন্ট, খৈরাত কিসের, চ্যারিটি ডিপার্টমেন্ট, বান্দেকান কিসের, মানে হচ্ছে বন্দি করে রেখেছে, তা কাদের বন্দি করা হতো, স্লেভসদের, এইভাবে একটু করে মনে রাখবো আমরা। দার উল সিফা, এটা ছিল হচ্ছে ফ্রি চ্যারিটেবল হসপিটাল ইন দিল্লিতে অনেকগুলো চ্যারিটেবল হসপিটাল তৈরি করেছিল, যেটাকে বলা হতো দার উল সিফা বা বিমারিস্তান। বিমার মানে কি, তোমার অসুস্থ, তো অসুস্থ হলে কোথায় হসপিটালে যাওয়া যায়, সেখান থেকে রিলেট করে মনে রাখবো যে বিমারিস্তান মেনলি হচ্ছে কার সময় হয়েছিল এবং ডিপার্টমেন্টগুলো কিসের জন্য। নেক্সট হচ্ছে এই সময় ইম্পর্টেন্ট ছিল হচ্ছে ট্যাক্সেশন, সে 24 রকম ট্যাক্স
ঠিক আছে, 24 রকম ট্যাক্সকে কমিয়ে 4 রকম ট্যাক্স নিয়ে এসেছিলো। বিভিন্ন রকমের ট্যাক্স ছিল, এখন যেমন জিএসটি তেমনি এটাও, যে তো এখানে লিখছি হি অ্যাবলিশড অ্যারাউন্ড 24 complex taxes like ঘড়ি or চড়াই। তা ঘড়ি চড়াই যদি এই কোশ্চেনটাও আসে যে ঘড়ি চড়াই এইসব যে ট্যাক্স ছিল কার সময় এগুলোকে উঠিয়ে নেওয়া হয় বা কোল সুলতান এগুলোকে তোমার অ্যাবলিশ করে দেয়, তো মনে রাখতে হবে কিন্তু এফএসটি, ঠিক আছে, এরকম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, যেখান থেকে কোশ্চেন আসতেই পারে এইটা সম্পর্কে। অ্যান্ড এনফোর্স অনলি 4 ইসলামিক ট্যাক্সেস। তাহলে 4 রকম ইসলামিক ট্যাক্স, 24 রকম সরিয়ে দিয়ে 4 রকম। 4 রকমটা কী কী মনে রাখতে হবে? 1 নম্বর হচ্ছে খরাজ, 2 নম্বর হচ্ছে খামস, 3 নম্বর হচ্ছে জাকাত, 4 নম্বর হচ্ছে জিজিয়া। তো অনেকের মাথায় আসতে পারে জাকাত জিজিয়া তো আলাউদ্দিনের সময় ছিল, তো কথা হচ্ছে যে এখানেও ছিল, কিন্তু এ কী করেছিল 24টা সরিয়ে দিয়ে যেগুলো 4টে ইম্পর্টেন্ট আগে থাকতে পারে, কিন্তু 4টে যেটা ইম্পর্টেন্ট সেগুলোকে সে রেখে দিয়েছিল। 4 রকম ট্যাক্স শুধু তার সময়কালে ছিল। তো খরাজটা কী কী? এটা ছিল হচ্ছে ল্যান্ড ট্যাক্স। প্রথম কথা হচ্ছে খরাজ কী ট্যাক্স? এটা হচ্ছে ল্যান্ড ট্যাক্স। এটা কী ছিল? যে ল্যান্ডের যতটা প্রডিউসড হবে তার থেকে 1/10, ইট ইজ ইকুয়াল টু 1/10 অফ ল্যান্ড প্রডিউস। ল্যান্ড থেকে যা উৎপন্ন হবে তার 1/10 বা তোমার 10% সেটা সুলতানকে দিতে হবে। দেন হচ্ছে খামস। খামস হচ্ছে সুলতান টুক 1/5 শেয়ার অফ দ্য ওয়ার বুটি ক্যাপচার ডিউরিং ওয়ার। সুলতান কী করতো, যে যুদ্ধকালীন যে যা সম্পত্তি যা ওয়ার মানে যুদ্ধের সময় লুট করা হতো সেটার 1/5 সুলতান নিত, বাকিটা সোলজারদের মধ্যে মানে 4/5 সোলজারদের মধ্যে বিলি করে দেওয়া হতো। জাকাত কী ছিল? এটা ছিল 2.5% ট্যাক্স অন প্রপার্টি, ঠিক আছে, এটা হচ্ছে প্রপার্টি ট্যাক্স ছিল। তাহলে জাকাতটা কী ট্যাক্স ছিল? প্রপার্টি ট্যাক্স ছিল 2.5%। খরাজটা কী ছিল? ল্যান্ড ট্যাক্স ছিল। খামসটা কী ছিল? ওয়ার বুটির ওপরে, এটা হচ্ছে তোমার ওয়ার ট্যাক্স ছিল, মোটামুটি এইটুকুনি মনে রাখতে হবে, ওয়ার ট্যাক্স ছিল। আর জিজিয়া কী ছিল? এটা হচ্ছে রিলিজিয়াস ট্যাক্স ছিল। কোনটা কী ট্যাক্স এটাও মাথায় রাখবো, 4 রকম ট্যাক্সের নামটাও মনে রাখবো। রিলিজিয়াস ট্যাক্স ছিল, এটা মেনলি হচ্ছে নন মুসলিমদের জন্য, ফর নন মুসলিমস, এটা হচ্ছে নন মুসলিমসদের জন্য রিলিজিয়াস ট্যাক্স ছিল। নেক্সট যেটা দেখবো সেটা কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তার সম্পর্কে, যে জিজিয়া, তো এখান থেকে মনে রাখবো জিজিয়া হচ্ছে হি ওয়াজ দ্য ফার্স্ট সুলতান টু ইম্পোজড জিজিয়া অন ব্রাহ্মিনস। ব্রাহ্মণদের ওপর জিজিয়া ট্যাক্স আগে কিন্তু ছিল না, এই সময় এফএসটির সময় প্রথম ব্রাহ্মণদের ওপর জিজিয়া ট্যাক্স লাগু করা হয়। তাহলে কার সময়কালে ব্রাহ্মণদের ওপর প্রথম জিজিয়া ট্যাক্স লাগু করা হয়? সিম্পল কোশ্চেন হচ্ছে তোমার এফএসটি। আচ্ছা, আর কি ইম্পর্টেন্ট? আর একটা ওয়াটার ট্যাক্স ছিল, এখানটায় আমি লিখলাম না, এই তো 4 রকমের ট্যাক্স ছিল মেনলি, এখানে একটা ট্যাক্স ছিল সেটা হচ্ছে ওয়াটার ট্যাক্স। ওয়াটার ট্যাক্স ছিল, সেটার নাম ছিল হচ্ছে সার্ব। সার্ব আমরা যেটা এখন বলি সারাব, তো সেখান থেকে মনে রাখবো যে ওয়াটার ওরমভাবে একটা মনে রাখবো, ওটাও তো তরল, ঠিক আছে, সারাব। তো হাক, পুরো নাম ছিল হাক ই সারাব, ঠিক আছে। তা ওয়াটার ট্যাক্স এটা তো হাক ই সারাফ, এই যে ওয়াটার ট্যাক্সটা এটা কার সময় ইমপ্লিমেন্ট হয় মনে রাখতে হবে? ফিরোজ শাহ তুগলক। এটা কী ট্যাক্স ছিল? এটা ছিল ওয়াটার ট্যাক্স। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা আগেরবার বললাম না যে মোহাম্মদ বিন তুগলক একটা এগ্রিকালচারাল লোন যেটাকে আমরা সন্ধ্যার বলি বা তাকবি বলি, তো সেটাকে মুকুব করে দিয়েছিল বা ট্র্যাক করেছিল, ঠিক আছে। ই ট্র্যাকড কে কে লোন নিয়েছে, কত টাকা লোন নিয়েছে, এই পুরো যে ট্র্যাক রেকর্ডটা সে কিন্তু এটাকে রিকভার করেছিল। হি ট্র্যাকড অল এগ্রিকালচারাল লোন, যেটাকে আমরা সন্ধ্যার বা তাকবি বলি, ট্র্যাক করেছিল সব এগ্রিকালচারাল লোন, যেটা কার সময় দিয়েছিল? গিভেন ডিউরিং এমবিটি, ঠিক আছে। এমবিটির সময় যে এগ্রিকালচারাল লোন যেটা সন্ধ্যার বা তাকবি বলা হতো, এ কিন্তু পুরোটা ইয়ে করেছিল। এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা একটু জেনে রাখা ভালো। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এর সময় ফার্স্ট রেভিনিউ সার্ভে ফার্স্ট রেভিনিউ সার্ভে অফ দ্য কিংডম, পুরো দিল্লি সালতানের যে রেভিনিউ সার্ভে সেটা তার সময় হয়েছিল। রেভিনিউ সার্ভে ওয়াজ ডান ডিউরিং হিজ রেইন বাই, কার দ্বারা হয়েছিল সেটা ইম্পর্টেন্ট, খাজা হিসামুদ্দিন, ঠিক আছে। প্রথমবার ল্যান্ড রেভিনিউ সার্ভে বা প্রথমবার রেভিনিউ সার্ভে কার সময় হয়?
ফিরোজ শাহ তুগলকের সময়, এফএসটির সময়, এবং কে করেছিল সেটা ইম্পর্টেন্ট, খাজা হিসামুদ্দিন। ঠিক আছে, এবার আমরা আগেই দেখে নিয়েছি ওইটা। আচ্ছা, কটা সিটি বিল্ড করা ছিল? মেনলি 4টে সিটি। তা আমি এখানে লিখছি সিটি ফাউন্ডেশন। তার সময়কালে 4টে মেন সিটি তৈরি হয়। সেটা কি কি? সেটা হচ্ছে, নামগুলো মনে রাখবো, জনপুর, দেন হচ্ছে ফিরোজাবাদ, তারপর হচ্ছে হিসার, আর হচ্ছে ফাতেহাবাদ। তো জনপুর ছিল হচ্ছে জন কার নাম ছিল? আগেই পড়েছি, জন ছিল হচ্ছে এমবিটির নাম। তো তার নামে এই জনপুর, এটা ইউপিতে তৈরি করে। এখানে লিখে দিচ্ছি বিল্ড ইন মেমোরি অফ এমবিটি, তার কাজিনের মেমোরিতে। দেন হচ্ছে ফিরোজাবাদ তৈরি করেছিল দিল্লিতে। এটাকে সে ক্যাপিটাল বানায়, এটা হচ্ছে নিউ ক্যাপিটাল, সেটাকে তার নিউ ক্যাপিটাল বানায়। আর এটা ফিরোজ শাহ কোটলার কাছাকাছি ছিল, ওটা ইম্পর্টেন্ট না, দিল্লিতে ছিল, এটা তার নিউ ক্যাপিটাল ছিল। আর হিসার ছিল হচ্ছে হরিয়ানায় একটা নতুন সিটি, হরিয়ানাতে একটা নিউ সিটি এস্টাবলিশ করে। আর ফাতেহাবাদ, এটা হচ্ছে ইউপিতে, এটা হচ্ছে তার ছেলের নামে ছিল। ঠিক আছে, নেমড আফটার হিজ সন ফতেহ খান, তার ছেলে ফতেহ খানের উদ্দেশ্যে এই সিটিটা। ইম্পর্টেন্ট পয়েন্টটা সেটা হচ্ছে, সে 2টো অশোকান পিলার সে দিল্লিতে এনেছিল। তাহলে এখানে লিখি ট্রান্সপোর্টেড, আচ্ছা ইয়েতে লিখি ট্রান্সপোর্টেড টু অশোকান পিলার্স। কোথা থেকে? ফ্রম, জায়গা দুটো ইম্পর্টেন্ট, তোপড়া, একটা ছিল হচ্ছে টোপড়া, যেটা আম্বালা হরিয়ানাতে, আর একটা ছিল মিরাট, যেটা হচ্ছে ইউপিতে। ঠিক আছে, এই 2টো অশোকান পিলারকে কোথায় এনেছিল? দিল্লিতে নিয়ে এসেছিল। আর কি করেছিল? কুতুব মিনারকে রিপেয়ার করেছিল। এটা আমরা আগেও পড়েছি প্রথম শুরুর দিকে, যে রিপেয়ার্ড কুতুব মিনার। এটা অ্যাকচুয়ালি কুতুব মিনারটা ওই বিদ্যুৎ পড়ার পরে নষ্ট হয়ে গেছিলো, তাহলে ড্যামেজড বাই লাইটনিং। লিখে দিলাম যে বিদ্যুৎপৃষ্ট হওয়ার ফলে কুতুব মিনারের কিছু অংশ ধ্বংসপ্রায় হয়ে গেছিলো, তো সেটাকে রিপেয়ার করেছিল। এবং আমরা জানি যে 5th ফ্লোর অ্যাডেড, 5th ফ্লোর টু ইট। আর হাউজ খাস বলে একটা জায়গা ছিল, সেটাকেও বিল্ড করেছিল। এটা অতটা না জানলে হবে, মেনলি হচ্ছে এই জায়গাটা করেছিল। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, খুবই এটা পরীক্ষায় আসে, যে এ কী করেছিল? মেড ইকতাদারি, এটা একটু রিকল করবে সবাই, যে ইকতাদারি সিস্টেম কার সময় তৈরি হয়েছিল। তো ইকতাদারি ইলতুৎমিশ, এরকমভাবে মনে রাখছিলাম। তো ইকতাদারি সিস্টেম অ্যান্ড মিলিটারি র্যাঙ্কস হেরিডিটারি, বংশানুযায়ী করে দিয়েছিল। ঠিক আছে, বংশানুক্রমে, যে রয়েছে একজন ধরো ইকতাদার, তার ছেলেও ইকতাদার হবে। এই যে বংশানুক্রমে এই দুটো সিস্টেম, একটা হচ্ছে ইকতাদারি সিস্টেম আর মিলিটারি র্যাঙ্ক। এখান থেকে কি আসে পরীক্ষায়, যে ইকতাদারি সিস্টেম কার সময় হেরিডিটারি করে দিয়েছিলেন, বা কোন সুলতান ইকতাদারি সিস্টেমকে তোমার বংশানুক্রমিক করে দিয়েছিলেন, সেটা কিন্তু মনে রাখতে হবে। তখন উত্তর হবে এফএসটি, তোমার ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, এবার এর সময় 3টে মিলিটারি এক্সপিডিশন দেখবো, যেটা ইম্পর্টেন্ট ছিল। কী কী মিলিটারি এক্সপিডিশন? প্রথম হচ্ছে বেঙ্গল ক্যাম্পেন, বা যেটাকে বলা হতো একডালা ক্যাম্পেন। তাহলে এখানে লিখি মিলিটারি এক্সপিডিশনের মধ্যে কী কী ইম্পর্টেন্ট? প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে বেঙ্গল ক্যাম্পেন, বা যেটাকে বলা হয় ইকডালা ক্যাম্পেন কার সময় হয়? বেঙ্গল ক্যাম্পেনটা তো আসবে না, ইকডালাটা ইম্পর্টেন্ট। ইকডালা ক্যাম্পেন কার সময় হয়? তো এই সময় সে কী করে? এফএসটি 2টো বেঙ্গলের একই জায়গায় 2বার আক্রমণ করে। ঠিক আছে, তাহলে এখানে লিখি কন্ডাক্টেড 2 campaigns in Bengal, ফার্স্ট এগেনস্ট, কার প্রথমটা করেছিল হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। তো আমরা প্রথমেই দেখেছিলাম যে মোহাম্মদ বিন তুগলকের সময় দুটো কিছু ডাইনেস্টি, যেমন বিজয়নগর, বাহমান শাহ, তেমনি বেঙ্গলে শামসুদ্দিন ইলিয়াস শাহের আন্ডারে ইলিয়াস শাহী ডাইনেস্টি সেই সময় গড়ে ওঠে। তো এর বিরুদ্ধেই এফএসটি আক্রমণ করেছিল। ঠিক আছে, শামসুদ্দিন ইলিয়াস শাহ অ্যান্ড দেন এগেনস্ট সিকান্দার শাহ। ঠিক আছে, দুজনের এগেনস্টে, একটা ছিল হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহের এগেনস্টে, আর একটা ছিল হচ্ছে সিকান্দার শাহের, বাট বোথ ফেইল্ড, দুটোই কিন্তু
ফেলড হয়ে গেছিলো, দুটো এক্সপিডিশনই ফেল হয়েছিল। তো ইকডালা আছে, এটার সালটা একটু বলে দিই, 1353, আর একটা ছিল 1359, ঠিক আছে, একটা 53, একটা 59, সালটাও আমরা মনে রাখবো, যেহেতু বেঙ্গলের ঘটনা আমাদের একটু ফোকাস করে পড়তে হবে। আর একটা ছিল হচ্ছে যেমন বেঙ্গলে করেছিল তেমনি উড়িষ্যাতেও করেছিল। উড়িষ্যার ছিল হচ্ছে জাজনগর, ওকে, উড়িষ্যার ছিল হচ্ছে জাজনগর ক্যাম্পেন, সেটা করেছিল হচ্ছে 1360-এ। তো এটা উড়িষ্যায় ইনভেডেড উড়িষ্যা অ্যান্ড পুরীর জগন্নাথ টেম্পলকে পুরো ধ্বংস করে দিয়েছিল, অ্যান্ড ডেসিক্রেটেড পুরী জগন্নাথ টেম্পল। তাহলে পুরীর জগন্নাথ টেম্পলকে কে আক্রমণ করেছিল? ফিরোজ শাহ তুগলক। সেই ক্যাম্পেনটাকে কি বলা হয়? জাজনগর ক্যাম্পেন। কত সালে? 1360, এরকমভাবে কোশ্চেন আসবে। আর একটা যে ক্যাম্পেন ছিল সেটা হচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে নাগারকোট ক্যাম্পেন, ওকে, সেটা 1361-তে করা। আচ্ছা, এই সময় কি করেছিল? এই সময় মেনলি এই নাগারকোট ক্যাম্পেইনে না একটা ফোর্ট ছিল সেখানকার, কাংড়া ফোর্ট। তাহলে সেই জায়গাটাকে পুরো সিজ করে নেয়। তাহলে সিজ দ্য কাংড়া ফোর্ট, এবং এই ফোর্টটাকে তো সিজ করেই, এবং 1300টা সংস্কৃত ম্যানুস্ক্রিপ্ট উদ্ধার করেছিল, অ্যান্ড অ্যাকিউয়ার্ড 1300 সংস্কৃত ম্যানুস্ক্রিপ্ট, এগুলোকে আবার পরবর্তীকালে পার্সিয়ানে ইয়েতেও করেছিল, পার্সিয়ানে রূপান্তরিত করে সেটার আবার নামও দিয়েছিল। তাহলে সেটাও লিখে দিই, অ্যাকুয়ার 1300 ম্যানুস্ক্রিপ্ট ফ্রম একটা যে টেম্পলটা, সেটা লিখে দিই, ফ্রম দ্য টেম্পলটার নাম ইম্পর্টেন্ট, এটা হচ্ছে জ্বালামুখী ফ্রম দ্য জ্বালামুখী টেম্পল, ঠিক আছে, জ্বালামুখী টেম্পলকে এগুলো করেছিল। আর ট্রান্সলেটেড দিস, মানে এই সংস্কৃত যে ম্যানুস্ক্রিপ্টগুলো করেছিল, এই সংস্কৃত ম্যানুস্ক্রিপ্টগুলো থেকে ট্রান্সলেট করেছিল, ট্রান্সলেটেড দিস ইনটু পার্সিয়ান। আর এইটার যে এই যে ট্রান্সলেট করলো না পার্সিয়ান, এটার নাম দিয়েছিল হচ্ছে, নেমড ইট দালায়াল ই ফিরোজ শাহী, ওকে। এই জায়গাটা একটু মনে রাখবো, এখান থেকে যে খুব কোশ্চেন আসে তা না, তবে এটা জেনে রাখা ভালো যে যখন ফিরোজ শাহ তুগলক কাংড়া ফোর্ট বা নাগারকোটে ক্যাম্পেন করে, সেখানে জ্বালামুখী টেম্পলকে সে আক্রমণ করে, সেখান থেকে 1300টা সংস্কৃত ম্যানুস্ক্রিপ্ট উদ্ধার করে, সেগুলোকে পার্সিয়ানে তোমার রূপান্তরিত করে, এবং সেই যে পুরো যে ম্যানুস্ক্রিপ্টগুলোর নাম দেয় দালাল ই ফিরোজ শাহী। দেন কি মনে রাখতে হবে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এ হচ্ছে একমাত্র সুলতান, অনলি সুলতান অফ দিল্লি সালতানাত who wrote his autobiography, যে নিজের অটোবায়োগ্রাফি লিখেছিল, নামটা ইম্পর্টেন্ট, বইটার নাম ছিল হচ্ছে ফুতুহাত ই ফিরোজ শাহী, ফুতুহাত হি ফিরোজ শাহী, মানে হচ্ছে হিস্ট্রি অফ ফিরোজ শাহ। তাহলে এখান থেকে কী মনে রাখবো, যে দিল্লি সালতানাতের একমাত্র সুলতান যে নিজের বায়োগ্রাফি লিখেছিল, সেই নামটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলকের অটোবায়োগ্রাফির নাম কি? ফুতুহাত ই ফিরোজ শাহী, ঠিক আছে। দুটো কোশ্চেন এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট। এবার হচ্ছে তার সময় হিস্টোরিয়ান এসেছিল একজন, সেই নামটা আমাদের জেনে নিতে হবে, হিস্টোরিয়ান খুবই ইম্পর্টেন্ট ছিল, হিস্টোরিয়ান তার সময়কালেও ছিল, এবং মোহাম্মদ বিন তুগলকের সময়ও ছিল, সেই ফেমাস কোটটা দিয়েছিল, সেটা হচ্ছে জিয়াউদ্দিন বারানি, ঠিক আছে, জিয়াউদ্দিন বারানির বইয়ের নাম, যেটা লিখেছিলেন সেটা হচ্ছে বারানি রোট তারিক ই ফিরোজ শাহী। তো হিস্টোরিয়ান কে ছিল, নামটা মনে রাখতে হবে। মেনলি আসে হচ্ছে জিয়াউদ্দিন বারানির লেখা বইয়ের নাম কি, সেটা হচ্ছে তারিক ই ফিরোজ শাহী, বা তারিক ই ফিরোজ শাহী কার লেখা? জিয়াউদ্দিন বারানি। আর একটা বইও এটা ইম্পর্টেন্ট ছিল, সেটাও লিখে দিচ্ছি, তারিক ই ফিরোজ শাহী। আর একটা হচ্ছে ফাতবা ই জাহানদারি। এই দুটো বইয়ে আসতে পারে যে ফাতবা ই জাহানদারি কার লেখা, তো জিয়াউদ্দিন বারানি বা ওইটা। আচ্ছা, এর সময় একটা কয়েনটাও লিখে দিই, এর সময় দুটো কয়েন সে ইন্ট্রোডিউস করেছিল, এটা হচ্ছে আধা এবং ভিক্ষা, এটা ছিল হচ্ছে কপার
আর সিলভারের আগেরবার কী দেখেছিলাম, কপার আর ব্রাসে কয়েন ইন্ট্রোডিউস করেছিল, যেটা একদম ফেল হয়ে গেছিলো এমবিটি, তো জন্য এই সিলভার একটা খুবই দামি ধাতু, এই জন্য সিলভার দিয়ে আধার বিক্কা এই দুটো কয়েন ইন্ট্রোডিউস করেছিল। আচ্ছা, তাহলে এখানে আমরা তোমার ফিরোজ শাহ তুগলক এই ফেস্টি সম্পর্কে পুরোটা দেখলাম। নেক্সট যেটা দেখবো, আর একটাই রুলার আছে, সেটা হচ্ছে রাস্ট রুলার, সে তার নাম হচ্ছে নাসিরুদ্দিন মাহমুদ শাহ তুগলক। নাসিরুদ্দিন মাহমুদ শাহ বলা হয়, নাসিরুদ্দিন মেহমুদ তুগলক, LAQ। নাসিরুদ্দিন মাহমুদ তুগলকের সম্পর্কে একটাই ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এর সময় হচ্ছে তাইমুর ইন্ডিয়াতে আসে। তো এখানে কি লিখবো, নাসিরুদ্দিন মাহমুদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ডিউরিং হিজ টেনিওর তাইমুরটা ইম্পর্টেন্ট, তাইমুর লং, ঠিক আছে, তাইমুর ইনভেডেড ইন্ডিয়া। ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এর সময় তাইমুর ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়াতে ইনভেট করে, ইন্ডিয়াতে আক্রমণ করে। তো কোশ্চেন কী আসে, তাইমুর লং কার সময় ইন্ডিয়াতে ইনভেট করেছিল, তো নাসিরুদ্দিন মাহমুদ শাহ। বা আরেকটা কোশ্চেন আসতে পারে যে তুগলক ডাইনেস্টির লাস্ট রুলারকে, সেটাও নাসিরুদ্দিন মাহমুদ বা নাসিরুদ্দিন মাহমুদ তুগলক বা নাসিরুদ্দিন মাহমুদ শাহ। মেনলি নাসিরুদ্দিনটা মনে রাখবো, তাহলেই হবে, ঠিক আছে। নাসিরুদ্দিনের সময় তাইমুর এসেছিল, নাসিরুদ্দিনই ছিল লাস্ট রুলার। এবার নাসিরুদ্দিন সম্পর্কে কিছু জানার নেই, তাইমুর সম্পর্কে একটু যে দেখে নেবো। তাইমুরের এম্পায়ার কোথায় ছিল, কোথা থেকে সে এসেছিল, সেখানকার ক্যাপিটাল কী ছিল, আর সে কিছু ফেমাস আর্কিটেকচার একটাই মেনলি বিল্ড করেছিল, সেটা কী ছিল, আর কত সালে তার মৃত্যু হয়, ঠিক আছে। এম্পায়ারটা ছিল হচ্ছে টিমুরিড এম্পায়ার, ঠিক আছে, এম্পায়ার অফ সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিল। এম্পায়ারটার নাম ছিল টিমুরিড বা তামুরিড এম্পায়ার, যেটা থেকে তাইমুর এসেছিল, ঠিক আছে। ক্যাপিটাল কোথা ছিল, সেটা হচ্ছে সামারকান্দ। এর জন্য বলা হয় যে সামারকান্দ থেকে এসেছিলো, অনেক সময় বলা হয় যে তাইমুর কোথা থেকে এসেছিলো, সামারকান্দ থেকে এসেছিলো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে তার ক্যাপিটাল, মেনলি এসেছিলো সেন্ট্রাল ইন্ডিয়া থেকে। এম্পায়ারটা ছিল হচ্ছে তামুরিন এম্পায়ার। আর কী বিল্ড করেছিল, বিল্ড হচ্ছে বিবি খানিয়াম মস্ক, এই মসজিদটা সে বিল্ড করেছিল। এমনকি এখান থেকে যেসব আর্কিটেকচার ছিল, এখান থেকে যেসব বিল্ডার ছিল, তাদেরকে নিয়ে গিয়ে এই বিবি খান মস্কটাতে সে তৈরি করে। আর ডেথ হয়েছিল হচ্ছে 1412 AD, সে মারাই যায়। তো এই মারা যাওয়ার পর তার যে সাকসেসর ছিল 1414-তে খিজির খান এখানে সৈয়দ ডাইনেস্টি এস্টাবলিশ করে। তা সেটা লিখে নিই, ইন 1414 হিজ সাকসেসর খিজির খান, নামটা কি, খিজির খান established সৈয়দ ডাইনেস্টি। তাহলে লাস্টে কি জানলাম, যে 1414-তে তার সাকসেসর খিজির খান সৈয়দ ডাইনেস্টি তৈরি করে। তাহলে এখান থেকে একটা পয়েন্ট তো এখনই জেনে গেলাম, যে সৈয়দ ডাইনেস্টির যে তোমার ফাউন্ডার ছিল, কে এস্টাবলিশ করে সৈয়দ ডাইনেস্টি, সেটা হচ্ছে খিজির খান, ঠিক আছে। খিজির খান কে ছিল, এই তাইমুরেরই একজন সাকসেসর বা তাইমুরেরই একজন আর্মি লিডার আর কি, ঠিক আছে। তো এখান থেকে এইটুকু আমরা জানলাম। আস্তে আস্তে সবকটা ডাইনেস্টি দেখবো। দেখো MCQ করলে শুধুমাত্র হয় না, MCQ আমি করাবো, তবে সব কিছু সম্পর্কে ইন ডিটেলস জেনে রাখা ভালো। আর আমি যেগুলো কভার করছি, যে টপিক ধরছি, সেটা সব কিছু কভার থাকছে, ঠিক আছে। এর থেকে বাইরে আসে না, তাহলে UPSC লেভেল কোশ্চেন হয়ে যাবে। তো এগুলো CGL থেকে শুরু করে যা আমাদের সেন্ট্রাল লেভেল এক্সাম আছে, CGL এর পরে যা যায় স্টেট লেভেল এক্সাম, এগুলো কিন্তু এই টপিকের সমস্তটা এখানে কভার করা হচ্ছে, ঠিক আছে। থ্যাংক ইউ।